কোলেস্টেরল যদি বেড়ে যায় বা কি বললাম যে ডায়াবেটিস যদি বেশি থাকে, সেক্ষেত্রে আহ, কি ধরনের সমস্যা হতে পারে? হার্ট যে শুধুমাত্র পাম্পিং করে বিভিন্ন শরীরের অংশে যে যে রক্তগুলোকে আপনার প্রবাহিত করে, শুধু সেটি নয়, হার্ট মাসেলটাকে নিজেও পাম্প করার জন্য তাও কিন্তু আপনার সেই আপনার ব্লাড সার্কুলেশন লাগে। কোলেস্টেরল যদি শরীরের অন্যান্য রক্তনালীতে জমে, সেক্ষেত্রে সেই অঞ্চলের রক্ত সরবরাহ বিঘ্নিত হবে, জি। সেই অংশের রক্ত সরবরাহ কমে যাবে, অনেক ক্ষেত্রে হয়তো পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সেই রক্তনালীটা যেই অর্গ্যানকে বা যেই জায়গাকে রক্ত সরবরাহ করছিল, সেই জায়গাটা বা সেই অঙ্গটা ক্ষতিগ্রস্ত হবে। কোলেস্টেরল যদি বেড়ে যায় বা কি বললাম যে ডায়াবেটিস যদি বেশি থাকে, সেক্ষেত্রে আহ, কি ধরনের সমস্যা হতে পারে? মানে হার্টের তো ঝুঁকি আছেই, আপনি বললেন হার্টের উপরে প্রভাব পড়েছে। তো এক্ষেত্রে মানে কোলেস্টেরল বিষয়টা যদি একটু বিস্তারিত আলোচনা করেন, কারণ কোলেস্টেরল নিয়ে সবাই একটু জানতেও চায়। জি, কোলেস্টেরল ধরুন এটা চর্বি, রাইট? চর্বি। হুম এবং এই ব্যাড কোলেস্টেরল যেটাকে আমরা এলডিএল বলে থাকি, হুম হ্যাঁ, তো এইটি যদি আপনার হার্টের বিভিন্ন ধমনীতে যদি আপনার একটু যদি বিল্ড আপ হয়ে থাকে, তখন সেই রাস্তাটা তখন সরু হয়ে যায়, তখন হুম হুম ব্লাডটা সার্কুলেশন হতে পারে না। ব্লাড যদি সার্কুলেশন ঠিক মতো যদি না হতে পারে, হুম তাহলে হুম শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আপনার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এটা ডিপেন্ড করে কোন জায়গাতে আপনার ইন্টারফারেন্সটা হচ্ছে এবং কোন জায়গাতে আপনার ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না, হুম হুম ইনক্লুডিং হার্ট ইটসেলফ। হার্ট যে শুধুমাত্র পাম্পিং করে বিভিন্ন শরীরের অংশে যে যে রক্তগুলোকে আপনার প্রবাহিত করে, শুধু সেটি নয়, হার্ট মাসেলটাকে নিজেও পাম্প করার জন্য তাও কিন্তু আপনার সেই আপনার ব্লাড সার্কুলেশন লাগে। এবং সেই ক্ষেত্রে যদি হার্টের যদি পাম্পিং অ্যাবিলিটি যদি না থেকে থাকে, সেটি আপনার হার্ট ফেলিওর হতে পারে। আপনার সেটি যদি আপনার যে জায়গাতে ইয়ে হয়েছে, আপনার শুরু হয়েছে, সেই জায়গা থেকে যদি ব্লাডটা ঠিক মতো না যেতে পারে, তাহলে অ্যাকুইট হার্ট অ্যাটাক হতে পারে। হ্যাঁ, তারপর সেটি যদি আপনার প্লাকটা যদি আপনার কোলেস্টেরলটা যদি ডিসলস হয়ে যদি এটি কথার কথা সার্ভিক্যাল ব্যাসেলে কিংবা আপনার ব্রেইনের কোনো ব্যাসেলে যদি ওইখানে যদি আপনার যদি ইন্টারফারেন্স হয়ে থাকে, তখন সেখানে আপনার সেরিব্রো ভাস্কুলার ডিজিজ, যেটাকে আমরা স্ট্রোক বলে থাকি, সেটা হতে পারে। আপনার যদি পায়ের দিকে যদি হয়ে থাকে, সেটি পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ হতে পারে। তারপর যেহেতু এখানে আমরা মহিলাদের কথা বলছি, আমি আহ, একটু অ্যাড করে থাকি, যেমন আপনার বিভিন্ন মাইক্রোবাসল ভ্যাসেল গুলা যেগুলি আছে, যেমন পুরুষদের আপনার ইরেকটাইল ডিসফাংশন বলেন, এই বলেন, এই ধরনের অনেক কিছু হতে পারে। তো এই এই এটি একটি শরীরের যেই জায়গাতেই আপনার ব্লকেজ হবে, সেই জায়গাতে আপনার এই যে সমস্যাটা আপনার করার সম্ভাবনা রাখে। তার মানে বিষয়টা এমন না যে কোলেস্টেরল বেশি হলে শুধুমাত্র হার্টের সমস্যাই হবে। কারণ একটা হচ্ছে যে কোলেস্টেরল যদি শরীরের অন্যান্য রক্তনালীতে জমে, সেক্ষেত্রে সেই অঞ্চলের রক্ত সরবরাহ বিঘ্নিত হবে, জি। সেই অংশের রক্ত সরবরাহ কমে যাবে, অনেক ক্ষেত্রে হয়তো পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সেই রক্তনালীটা যেই অর্গ্যানকে বা যেই জায়গাকে রক্ত সরবরাহ করছিল, সেই জায়গাটা বা সেই অঙ্গটা ক্ষতিগ্রস্ত হবে। তো তার মানে বিষয়টা আসলে সার্বিক, সারা শরীরের জন্য এটা একটা বিষয়। হুম। এবং একই সাথে আপনি বললেন যে হার্টেরও নিজেরও তো, হার্ট যে পাম্প করছে তার নিজেরও তো রক্ত সরবরাহ লাগে, তার নিজেরও তো অক্সিজেন লাগে। তো তার নিজের অক্সিজেনটা পাওয়ার জন্যই তার যে রক্তনালীগুলো তাকে সাপ্লাই দেয়, সেটাও আসলে ভালো থাকতে হবে। তা না হলে তো হার্ট নিজেই পাম্প করতে পারবে না। তো অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তো স্বাভাবিকভাবে একটা কথা আসে যে আহ, এই যে এত কিছু আমরা আলোচনা করছি, তো এক্ষেত্রে আসলে আপনি ফাঁকে একটু বলছিলেন যে ব্যায়ামের কথা। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি এগুলো মানে প্রতিরোধের জন্য? একজন নারী শুধু ব্যায়াম করবেন, না আরো অনেক কিছু বিষয় তার বিবেচনায় রাখা উচিত? সার্বিকভাবে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত প্রতিরোধের জন্য?
ওকে, সেটি আমরা সবসময় বলে থাকি যে আপনার যে লাইফস্টাইল আপনাকে হুম হুম নির্ণয় করতে হবে আপনি কি কারণে যে এই ধরনের বাড়ছে। এটি কি আপনার স্যাডেন্টারি লাইফস্টাইল, আপনি শুধুমাত্র কাউস পটেটো হয়ে বসে রয়েছেন সেটির জন্য, মিন্স আপনি বসে রয়েছেন, খুব মানে হাঁটা চলাফেরা খুব একটা করেন না। আমরা হ্যাঁ হ্যাঁ সবসময় কম্পিউটারের মধ্যে বসে কাজ করে থাকি, এরপরে ক্লান্ত হয়ে সোফাতে বসে থাকি, তারপর এরপরে ঘুমানো, তারপর এই যে দেখছেন কেমন একটা মুভমেন্ট হচ্ছে না। হুম তারপর হুম আমরা বের হয়ে আমরা খুব একটা হাঁটাহাঁটি করি না। আমরা হয়তো বের হয়ে গ্রোসারি করার জন্য কিংবা শপিং করার জন্য এতটুকুই। কিন্তু একটা যে নির্দিষ্ট পরিমাণ যে একটু হাঁটা দরকার, অন্তত মিনিমাম 30 মিনিটস হাঁটার যে দরকার অন্তত, সেটি আমরা করি না। তারপর ঘরের কাজকর্ম যদি আমরা একটু নাড়াচাড়া করে থাকি, তারপর একটু ঘরের মধ্যেও যদি কোনো কারণে যদি বের হইতে নাও পেরে থাকি বিভিন্ন আহ, আহ, কারণে, সেটি আপনার ঘরের মধ্যেও যাতে আপনি নাড়াচাড়া করতে পারেন, কিংবা সিঁড়ি যদি থাকে সিঁড়ি বাড়তে পারেন। তো এই সমস্ত কিছু আপনার উপকার হবে। এটি গেল আপনার শরীরের যে একটা মুভমেন্ট দরকার সেটি হুম আপনাকে হুম করতে হবে। ওজনটা আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যেই ব্যাপক এখন। অন্য কোনো সময় আল্লাহ রহমতে হয়তো ওজন নিয়ে আমি একটা কথা বলবো, পুরো ভিডিও ইয়ে করতে চাই। ওজনের এখন বিভিন্ন ধরনের মেডিসিন আছে। ওজনটা আপনার বডি মাস ইন্ডেক্সটা আপনাকে কমাতে হবে। তারপর আপনার যে বিভিন্ন ধরনের খাবার দাবার, আমরা যে খাবার দাবার অভ্যস্ত, হুম সেগুলো হুম কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং খাবার দাবার, ভালো খাবার দাবার আমরা সবাই জানি, কিন্তু আমরা হয়তো করি না। তো মাঝে মধ্যে তো আমরা যে একটু চিট করবো না, যে তা না, চিট মানে বলতে যে হয়তো কোনো ইভেন্টে আমরা যে গিয়েছি, একটু খেলাম সামান্য কিছু, হ্যাঁ। কিন্তু প্রতিদিন আপনি যদি খেয়ে থাকেন, সেগুলো কিন্তু প্রভাব ফেলে থাকে। তারপর আমরা অনেক কারণে আমরা বিভিন্ন ধরনের শাক সবজি বলেন, ফল বলেন, তারপর মাছ, বাদাম, হ্যাঁ, তারপর অয়েলটা কিরকম ব্যবহার করতে হয়, সেগুলি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ভাজা খাবার যাতে না খেয়ে থাকি, যেগুলিতে আপনার প্রসেস খাবার আছে, যেগুলিতে আপনার অনেক ট্রান্স ফ্যাট আছে, স্যাচুরেটেড ফ্যাট আছে, সেগুলি থেকে আমরা যাতে বিরত থাকি। অনেক সুগারি ড্রিঙ্ক থেকে যাতে আমরা বিরত থাকি, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তো এই তো গেল আপনার বিভিন্ন ধরনের লাইফস্টাইল বলেন, ডায়েট মডিফিকেশন বলেন, আপনার হুম ওজন হুম বলে, তারপর স্ট্রেসটা কিভাবে কমানো যায়, ঘুমটা কিভাবে ভালো রাখা যায়, হ্যাঁ। তো এগুলো সবই কিন্তু আপনাকে রাখতে হবে, কিংবা সেটি মেডিটেশন হোক কিংবা যোগা দিয়ে স্ট্রেস কমানো হোক, সেটি হোক। এরপরও যদি আপনার কোলেস্টেরল কমানোর জন্য যদি ওষুধ দরকার হয়, ওষুধ খাবেন। যদি হার্বালের উপর যদি আপনার যদি কিছুটা যদি ভক্তি থাকে, অবশ্যই আপনি সেটা নিতে পারেন, কিন্তু অ্যাগেইন ওষুধের প্রয়োজন হলে অবশ্যই ওষুধ খাবেন। এবং যে কোনো হার্বাল বা কিছু খেতে চাইলেও আপনার বা নিতে চাইলেও আপনি আপনার ডাক্তারের আহ, কাছে বলবেন। কেননা অনেক কিছু হার্বালের আমাদের অনেক রিসেন্ট কোনো সেই ধরনের রিসার্চ হয় না। আপনারা জানেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কখনো সেই ব্যাপারে রিসার্চ করবে না, কিন্তু অনেক সময় এগুলি ড্রাগের সাথে ইন্টারাকশন হতে পারে। তো এই সমস্ত ব্যাপারে আপনি খোলাখুলি আলাপ করবেন। বুঝতে পেরেছি। তার মানে সেগুলোর ক্ষেত্রে একটু ঝুঁকি থাকে অনেক সময় ইন্টারাকশনের জন্য, বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তা আপনি বলছিলেন যে কোলেস্টেরল কমানোর ওষুধের কথা, যেটা আমরা জানি যে স্ট্যাটিন গ্রুপের যেসব ওষুধ আছে। তো এক্ষেত্রে সবার ক্ষেত্রেই কি কোলেস্টেরল কমানোর জন্য স্ট্যাটিন লাগে, না কোন পর্যায় থেকে শুরু করতে হয়, বা একটু যদি হ্যাঁ, তো ধারণা দেন? একটা পেশেন্ট যখন আসে, ব্লাড হ্যাঁ হ্যাঁ কোলেস্ট্রল যখন দেখেছি, তখন হুম সেটির আপনার অনেক কিছু নির্ভর করে থাকে। সেটা আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, কিংবা আন্ডারলাইং অনেক মেডিকেল কোমরবিডিটি আছে কিনা, যেমন ডায়াবেটিস, তারপর আপনার ব্লাড প্রেশার ইত্যাদি, তারপর মেনোপজ আছে কিনা সেটা দেখতে হবে। তারপর ফ্যামিলি হিস্ট্রির কথা তো বললাম, এরপরে হুম হুম কতটুকু কোলেস্ট্রল বেশি সেটার উপর নির্ভর করে। তারপর আমরা এএসসিবিডি রিস্ক ক্যালকুলেশন করে থাকি, সে কতটুকু রিস্কে আছে। হুম হুম লিপোপ্রোটিনে যেটা জেনেটিক মার্কারের কথা বললাম, সেটি কেমন। এগুলোর উপর ভিত্তি করে তারপর একটা কনক্লুশনে আসা যায় যে কোন ধরনের কোলেস্ট্রল মেডিসিনটা নেওয়া দরকার। কোলেস্ট্রল মেডিসিন নেওয়ার আগে সেই সাথে সাথে আপনার ডায়েট লাইফস্টাইলের কথা যেটা বললাম, সেটা অবশ্যই আপনাকে পালন করতে হবে। তারপর তাছাড়া ওই ব্যক্তির কিংবা পরিবারের যে হার্ট ডিজিজ আছে কিনা, কিংবা ওই ব্যক্তির আপনার কোনো ধরনের কোনো স্ট্যান্ড পড়ানো আছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে আপনার কোলেস্ট্রল মেডিসিন এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে দেওয়া হয়। যদি হুম কোলেস্ট্রল মেডিসিনে, ওরাল মেডিকেশনে যদি আপনার কোনো সেরকম কার্যকরী ভূমিকা পালন না করে থাকে, কিংবা লিপোপ্রোটিনে যদি অত্যন্ত মারাত্মক হয়ে থাকে, তখন আমরা অনেক সময় PCSK9 ইনহিবিটর, যেমন রিপাতা জাতীয় এই ধরনের মেডিসিনও দিতে পারে, কিংবা 6 মাস অন্তর অন্তর ইনক্লিসাইরিন, যেটা আপনার স্মল RNA টাইপ অফ আপনার ইনহিবিটর, যেটা সেটিও দেওয়া যেতে পারে। তো এগেন এটি ডাক্তার সাহেব আপনার ডিসাইড করবেন যে আপনার হুম জন্য হুম। কোন কোলেস্ট্রল লোয়ারিং মেডিকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট। জি, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি যদি আরো দু একটা বিষয়ে কথা বলি, আপনি বলছিলেন না যে মেনোপজের কথা। তো আমার মনে হয় যে ছোট্ট করে যদি একটু বলেন যে মেনোপজ হলে আহ,
কি ধরনের উপসর্গ সাধারণত হয়? আরেকটা বিষয় হচ্ছে যে আহ, এটা তো গেল উপসর্গগত বিষয়। তা আরো কোনো বিষয় আছে কিনা যেটা দিয়ে একজন নারী বুঝবেন? অনেকে হয়তো জানেন না, আসলে আমি সেজন্য বলছি যে তার মেনোপজ হয়েছে, যে এটাই মেনোপজ। এই বিষয়টা যদি একটু বলেন, যে এটা অনেকে বোঝার জন্য একটু সহজভাবে যদি বলেন। জি জি, মেনোপজ মেনোপজ এটি একটা স্বাভাবিক প্রক্রিয়া। এগেইন এটি কোনো হুম এমন কোনো এটা কোনো রোগ না বা কিছু, যে এটি এটি একটা নারীর জীবনের স্বাভাবিক একটা পরিবর্তন। এই সময় আপনার হার্ট ফ্লাশ হতে পারে, এই সময় আপনার ঘুমের সমস্যা হতে পারে, এই সময় আপনার মুড পরিবর্তন হতে পারে, হুম হুম ওজনটা বেড়ে যেতে পারে, হার্ট দুর্বল হয়ে যেতে পারে। এই ধরনের অনেক ধরনের, আর হার্ট ডিজিজের কথা তো বললাম, এবং অন্যান্য আরো অনেক উপসর্গ দেখা যেতে পারে। তো এই জন্য আপনার এই সময়টাতে যাতে আপনার এই হরমোনটা যাতে ব্যালেন্সের জন্য আপনার জিওয়াইএন ডাক্তার বা হুম অন্য হুম। কোনো প্রোভাইডার আপনাকে সেভাবে আপনার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা। তারপরও মানে আমরা সচেতনতার কথা বলছি তো বারবারই। তো আপনি কি আহ, আপনার কাছে এমন কোনো তথ্য আছে কিনা, বা আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা, যে নারীরা সাধারণত নিজেদের কোন কোন স্বাস্থ্যের বিষয়ে বা কোন কোন বিষয়ে তারা নিজেরাই অবহেলা করেন? আম, আমার মনে হচ্ছে যে সামগ্রিকভাবে সবকিছুই ওনাদের যে একটা শারীরিক সেটা একটা আছে, মানসিক একটা আছে, সবকিছু মিলেই সবকিছু আপনার একটু অবহেলা হয়ে থাকে। আর তাছাড়া আপনার যে বোন ডেন্সিটি আছে, বোন ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে মেনোপজের পরে, কিংবা যারা অনেক থিন মহিলা, তাদের ক্ষেত্রে যে বোন যে কোনো ফ্র্যাজালিটি যে রিস্কটা থাকে, সেটি হুম হুম সম্ভাবনাও থেকে থাকে। তো এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস, আমাদের যেহেতু সময় কম, আমি একদম বলি নাই হুম হুম ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে। হ্যাঁ, হুম সেটি হুম হুম একটু খেয়াল রাখতে হয়, যাতে ওনারা সেলফ ব্রেস্ট এক্সাম করতে পারেন, যাতে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে কিনা ব্রেস্টে, এবং হুম হুম সেটি হুম। কিন্তু আর্লিতে যদি আপনার ডায়াগনোস করা যায়, অনেক ফল পাওয়া যায়। তারপর আপনার এইচপিভি ভ্যাকসিন, হয়তো আমাদের সময়ের অভাবে হয়তো বলা হয় না, যেমন জরায়ুর জি। ক্যান্সার, যে এইচপিভি ভ্যাকসিন, বিশেষ হুম করে হুম আমাদের যে ছোট আমাদের মারা আছেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে 9 বছর থেকে আপনার 16 বছরের মধ্যে যে এইচপিভি ভ্যাকসিনটা নিলে যে আপনার যে বিভিন্ন ধরনের জরায়ুর ক্যান্সার থেকে আপনার হুম রক্ষা হুম পাওয়া যায়, সেটি এমনকি পরেও যদি আপনি কোনো কারণে না নিতে পারেন, সেটা নেওয়া যেতে পারে। হ্যাঁ, তো এগুলি হুম হুম কিন্তু হুম। খুবই ইম্পর্টেন্ট। এবং ইদানিং এটা একশো এইচপিভি কিন্তু আপনার প্রথমে মেয়েদের ক্ষেত্রেই আপনার এই ভ্যাকসিনটা দেওয়া আরম্ভ হয়েছে, এখন আপনার পুরুষদের ক্ষেত্রেও এটি আপনার রিকমেন্ড করে থাকে, যাতে আচ্ছা আচ্ছা। কোনো ধরনের ক্যান্সার, যাতে ফিনাইল ক্যান্সার বা কোনো কিছু যাতে না হয়ে থাকে। তো এই সমস্ত কিছু ছোটখাটো জিনিসগুলো হুম অনেক হুম হুম। মেয়েরা বা মারা আপনার অবহেলা করে থাকেন, কিন্তু এগুলোর দিকে আপনার খেয়াল রাখতে হবে।